মূলত ছাত্রদের সাজেশন এবং আসিফ নজরুলের স্ক্রুটিনি, যে তাদের চয়েসের মতো লোক দিয়ে সরকার গঠন করেছে। তো একটা সরকার কি হলো, এনজিও চট্টগ্রাম এবং গ্রামীণ একটা সরকার হয়ে গেল। এবং হামলা হতে পারে এইটা ভেবেই প্রোগ্রাম তাদের করতে হবে, কারণ এইটা বাংলাদেশের একটা নেস্টি পলিটিক্যাল কালচার। সুযোগ পেলে ছোট দল অথবা একটা মাস্তানতন্ত্র কায়েময় ভায়োলেন্স সৃষ্টি করে। অনেকে পালিয়ে আছে, তাদের পালিয়ে জীবন রক্ষা করেছে। এই এনসিপি ফ্রিডম পার্টি হবে, বা ফারুক রশিদের মতো কনসিকুয়েন্স ফেস করবে, না তারা সাকসেসফুল হবে, এইটা ভবিষ্যতের সময় বলে দেবে। সেই সরকার গঠনের ভিতরেই আপনার ব্যর্থতা নিহিত রয়েছে। যে এখানে যারা সহ আলোচক আছে, যারা আন্তর্জাতিক সম্পর্ক সম্বন্ধে জ্ঞান রাখে, ইতিহাস সম্পর্কে জ্ঞান রাখে, আপনি দেখাতে পারবেন না যে এই ধরনের একটি দুর্বল সরকার লেড বাই এ ইকোনমিস্ট, মূলত একটি গান্ধী টাইপ সরকার তারা ফলো করেছে, গান্ধী টাইপ অ্যাপ্রোচ। এই যে যেটা গান্ধী বলছিল যে শত্রুরা চলে যাবে কোনো নন ভায়োলেন্স। তো ইন্ডিয়াতে নন ভায়োলেন্স যে ব্রিটিশ খেলা আন্দোলন, সেইটা সাকসেসফুল হয়েছিল তখনকার রাজনৈতিক পরিস্থিতির কারণে। কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ব্রিটেন পার্টিসিপেট করেছে এবং তারা তাদের কলোনি থেকে সরে যাচ্ছিল, কলোনি আর ধরে রাখার তার কোনো ইচ্ছে ছিল না, যার জন্য ওইটা কিছুটা হলে কাজ করেছে, বা সেখানেও কিছু ভায়োলেন্স হয়েছে। কিন্তু যেখানে রেজিম ফেসিস্ট পতনের পরে অথবা যুদ্ধ উত্তর কোথাও আপনি একটা উদাহরণ দেখাতে পারবেন না এইরকম একটি দুর্বল সরকার, এইরকম একটা গান্ধী টাইপ সরকার, এইরকম একটা এই হেডমাস্টার টাইপ সরকার কোথাও সফল হয়েছে। তো দিস ইজ দ্য ফার্স্ট ফ্যাক্টর, যে যেভাবে সরকার গঠন হয়েছে সেইটাই তাদের ব্যর্থতার মূল বীজ বপিত। তাহলে সরকার গঠিত হলো কিভাবে? সরকার গঠনে আমরা জানি, একজনে বইও লিখেছে, এবং আমরা ব্যক্তিগতভাবে পেপার পত্রিকা পড়ে ব্যক্তিগত নলেজে যেটা জানি, যে 2-3 জন মানুষ ইনফ্লুয়েন্স করেছে, এবং সেনাবাহিনী বোধহয় ইনফ্লুয়েন্স করেছে যে সরকার কিভাবে গঠিত হবে। তো এখানে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করেছে ছাত্ররা, এবং সেই ছাত্ররা ডিপেন্ড করছে কার উপরে? আসিফ নজরুল সাহেবের উপরে, যে কারা, যার জন্য দেখ যে, এবং সেনাবাহিনী যে সাজেশন গুলো দিয়েছে আমরা পুরোটা জানি না, সেখান থেকে কয়জন নিয়েছে, আরো বৃহত্তর দলগুলো সাজেশন দিয়েছে। মূলত ছাত্রদের সাজেশন এবং আসিফ নজরুলের স্ক্রুটিনি, যে তাদের চয়েসের মতো লোক দিয়ে সরকার গঠন করেছে। তো একটা সরকার কি হলো, এনজিও চট্টগ্রাম এবং গ্রামীণ একটা সরকার হয়ে গেল। এর ভিতরে আপনি একজনও পাবেন না যার ক্রাইসিস ম্যানেজমেন্টের অভিজ্ঞতা রয়েছে, যার এই ধরনের একটা টালমাটাল সমাজ, এইরকম একটা বিক্ষুব্ধ সমাজ যেখানে সমস্ত প্রতিষ্ঠান ভেঙে পড়েছে, যেখানে একটা 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 ডিসফাংশনাল স্টেট রূপান্তরিত হয়েছিল, তো যেখানে অর্থনীতি ছিল না। তো সেইখানে সেইখানে এইটা যে ব্যর্থ হবে, এইটা অত্যন্ত স্বাভাবিক। তার মানে হলো যে বাংলাদেশ রাষ্ট্র গঠনের জন্য যে আরেকটি সুযোগ পেয়েছিল রাষ্ট্র বিনির্মাণের জন্য, সেই সুযোগটা প্রায় হাতছাড়া হয়ে গেছে। তো এখনো এইটা রিকভার করার কিছুটা সময় আছে বলে অন্তত আমি এখনো মনে করি। তো কি হয়েছে, যে এখন এই যে ফ্যাসিজম, তাদের যে রিমেন্যান্ট যারা বাংলাদেশে রয়ে গেছে, তারা রেসিস্টেন্স গ্রো করেছে। রেসিস্টেন্স গ্রো করে এখন তারা কাউন্টার অ্যাটাক শুরু করেছে। এর আগে বিএনপির একটা অঙ্গ সংগঠন ওখানে একটা প্রোগ্রামে গেছিল, সেখানেও 2 জন মার্ডার হয়েছিল, স্বেচ্ছাসেবক দল গিয়েছিল। তো এইটা অ্যাজ ইট হ্যাজ বিন সেইড, যেটা আগের বক্তা বললো যে এটা তো বাংলাদেশের ভিতরে। তো এই ছাত্ররা সেখানে ঢুকেছে, হামলা হয়েছে, প্রোগ্রাম করছে, বাট ইট ইজ এ সিগনাল যে এই রেসিস্টেন্স গ্রো করে তারা ওখান থেকে প্রতি আক্রমণ শুরু করছে, যেটা ক্রমান্বয়ে তারা এক্সপ্যান্ড করবে সমগ্র বাংলাদেশে। সো এইটা এই যারা প্রোগ্রাম করেছে তারা কারেক্টলি সে যে তারা এটা অ্যাপ্রিসিয়েট করতে পারে নাই। যে কোনো জায়গায় যেতে হলে একটা
পরিস্থিতি অ্যাসেস করতে হয়। শত্রুর শক্তি, নিজেদের শক্তি, শত্রুর দুর্বলতা, নিজেদের দুর্বলতা, এবং হামলা হতে পারে এইটা ভেবেই প্রোগ্রাম তাদের করতে হবে। কারণ এইটা বাংলাদেশের একটা নেস্টি পলিটিক্যাল কালচার। সুযোগ পেলে ছোট দল অথবা একটা মাস্তানতন্ত্র কায়েময় ভায়োলেন্স সৃষ্টি করে। তো সেইটা তারা যথাযথ ভাবে প্রস্তুতি ছিল কিনা বা তাদের জনসমর্থন কতখানি ছিল যে তাদের নেতাকর্মীরা এটা ঠেকাতে পারতো কিনা, এটা এটা বলা যায় যে ওই রকম তাদের সমর্থন ওই জেলায় হয়তো এই মুহূর্তে হবে না, এইটাই স্বাভাবিক। কিন্তু এটা প্রমাণ হলো যে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক প্রোগ্রাম করা যাচ্ছে না, করতে পারছে না। তো সেই যে ভায়োলেন্স, আমাদের যে রাজনীতির সাথে ভায়োলেন্স কাউন্টার বিপক্ষকে আক্রমণ করা, সেইটা আবার নতুন করে ফিরে আসছে। সো এইটার দায় দায়িত্ব মূলত পড়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে, কারণ তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। সেই জন্যই আজকে এই অবস্থা। এখানে জনগণের একটা আশা ছিল যে বাই নাও এই 1 বছরে অন্তত টপ 100 জন গণহত্যাকারীর বিচার হওয়া ছিল। তারা দে শুড হ্যাভ বিন কনভিক্টেড। এবং এখানে সেটা কিভাবে করা যেত? দ্রুত প্রোক্লেমেশনের মাধ্যমে, অর্থাৎ একটা রেভলিউশনারি সরকার করে প্রোক্লেমেশনের মাধ্যমে বাইনাও যদি 50 জনকে ঝুলিয়ে দেওয়া যেত, তাহলে আজকে যারা এই অ্যাটাক করছে তারা ভয় পেত যে আমরা যদি কিছু করি তাহলে আমাদের পরিণতি এরকম হবে। এখন তারা বুঝে গেছে যে একটা তথাকথিত ভাবে এটা বিচার হবে এবং এটা কিছুই হবে না, 50 বছর যেভাবে চলেছে সেইভাবে চলবে। এখন তারা আক্রমণ করতে পারে। সো অ্যাবসলিউটলি ইট ইজ দ্য ফেইলিউর of the mismanagement aftermath of the revolution. রেভলিউশনের পরবর্তী সময় এইরকম একটা দুর্বল সরকার দিয়ে কোনো রাষ্ট্র সাকসেসফুল হয়নি। তো এখানেও এরা সাকসেসফুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেই ক্ষেত্রে ভবিষ্যতের জন্য এই আলোচনা থাকবে যে তারা যে দল করছে তারা যদি সাকসেসফুল না হয় তাহলে তাদের কনসিকুয়েন্স কি হবে। তাদের কনসিকুয়েন্স হতে পারে ফারুক রশিদের মতো। ফারুক রশিদরাও কিন্তু একটা দল করেছিল, ফ্রিডম পার্টি। তারা সেই রাজনৈতিক প্রক্রিয়া সাকসেসফুল হয় নাই বলে যাদের রক্ষা করার কথা ছিল তারা কিন্তু রক্ষা করে নাই। সো অনেকের ফাঁসি হয়েছে, অনেকে পালিয়ে আছে, তাদের পালিয়ে জীবন রক্ষা করেছে। এই এনসিপি ফ্রিডম পার্টি হবে বা ফারুক রশিদের মতো কনসিকুয়েন্স ফেস করবে, না তারা সাকসেসফুল হবে, এইটা ভবিষ্যতের সময় বলে দেবে। মানুষের ভিতরে একটা তথাকথিত রাজনীতির বাইরে একটা ভালো রাজনীতির আকাঙ্ক্ষা রয়েছে, কতটুকু সেটা পারবে আমার সন্দেহ রয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের এই জন আকাঙ্ক্ষা, এই রেভলিউশনের যে স্পিরিট, সেইটা কতটুকু সাকসেসফুল হবে সেটা পরিপূর্ণভাবে নির্ভর করবে বিএনপির উপরে। যেহেতু বাই অল ক্যালকুলেশন বিএনপি হয়তো সরকারে যাবে, বিএনপির সামনে হিউজ চ্যালেঞ্জ, তারা এই আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করতে পারবে কিনা। বিএনপির সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলে আমি এই পর্বে শেষ করছি, যে আওয়ামী লীগ টাইপের একটা রাজনীতি শুধু আওয়ামী লীগের মতোই একটা পরিণতি ডেকে আসবে। আমি মনে করি যারা আমরা 15 বছর সাফার করেছি তাদের প্রত্যেকের এই লেসন লার্ন করতে হবে যে সুশাসন, ন্যায় বিচার, ন্যায্যতা, এবং কোনোভাবে যাতে এই স্বৈরতন্ত্রকে কারো ভিতর মাথাচাড়া জেগে না ওঠে, আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে। সর্বশেষে বলি যে কারেকশনটা কি করা যায়, অন্তর্বর্তীকালীন সরকার কারেকশনটা কি করতে পারে। যারা বিপ্লব বুঝে বিপ্লব পরবর্তী সরকার পরিচালনা করতে পারে, সেই ধরনের এই যে দুর্বল চরিত্রের যে লোকগুলো আছে তাদেরকে সরিয়ে, এখনো সময় আছে ওই ধরনের বিপ্লবী ক্যারেক্টারকে সামনে আনা। এবং আমি মনে করি যে প্রফেসর ইউনূসকে সরিয়ে তাকে একটা অ্যাডভাইজার রোলেই উনি থাকুক, উনি যে কোনো একটা রোলে থাকুক। এখানে একজন সাহসী লোক আনা উচিত। এবং সেই ক্ষেত্রে আমরা সাজেশন দিতে পারি। আমি একটা নামই বলি, কর্নেল ওলি কুড বি এ রাইট ক্যারেক্টার টু হ্যান্ডেল এ সিচুয়েশন লাইক দ্যাট। যারা ধরতে পারে, প্রবলেম আইডেন্টিফাই করতে পারে
এবং রিমেডিয়াল মেজার নিতে পারে। আরো অনেকের নাম বলতে পারি যারা, প্রফেসর ইউনূস 5ই আগস্টের আগে বাংলাদেশে থেকে যারা সাহসিকতার সাথে এই স্বৈরতান্ত্রিকতাকে মোকাবিলা করেছে, রাস্তায় রাস্তায় আন্দোলন মিছিল করেছে, মিডিয়ায় কথা বলেছে, সেই ধরনের একটি লোককেও তারা দায়িত্ব দেয়নি। দায়িত্ব দিয়েছে কিছু ওল্ড হ্যাগার্ট এন্ড কিছু অকর্মণ্য মহিলা। দুই একজন ভালো থাকলেও they could not produce anything, they could not deliver anything, they have failed and very difficult to recover. I hope এই আন্দোলনের ছেলেরা যে একটা রাজনৈতিক দল করছে, একটা পজিটিভ রাজনীতি বাংলাদেশে চলুক, কারণ একমাত্র পজিটিভ রাজনীতি ফ্যাসিজমকে ফেরত আনার পথকে দীর্ঘমেয়াদী রুদ্ধ করতে পারবে। আর আওয়ামী লীগ টাইপ রাজনীতি ফ্যাসিজমকে ফেরত আসার দ্রুত সুযোগ করে দেবে। ফারুক রশিদের মতো তাদের পরিণতি না হোক, সেই আশাই আমি ব্যক্ত করব। সবাইকে ধন্যবাদ।